হঠাৎ রুমিন ফারহানার বাসায় আক্রমণ করেছে জনতা গতকাল ম্যাজিস্ট্রেটের ঘটনার বিষয়ে। এই হামলাটা না কয়েকদিন ধরে হচ্ছে, আমি ওভাবে বলিনি, বিকজ তারা আসে লাঠি নিয়ে আসে। একদিকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে ম্যাজিস্ট্রেটকে ধমকালেন রুমিন ফারহানা, এদিকে আজ রুমিন ফারহানার বাসায় ভয়াবহ প্রভাব পড়ে ম্যাজিস্ট্রেটের সাথে খারাপ আচরণ করায় দেশের প্রত্যেকটা জনতা রুমিন ফারহানার বিরুদ্ধে। এইবার তারেক রহমান, বিএনপি, ডক্টর ইউনূস সবাই অ্যাকশনে আছে। আওয়ামী লীগের সময় বিএনপির হয়ে যে কয়জন মানুষ কণ্ঠস্বর উচ্চ করেছিলেন, অন্যতম রুমিন ফারহানা। টেলিভিশন, অনলাইন, অফলাইন সব জায়গাতেই সরব ছিলেন তিনি। সেই রুমিন ফারহানাকে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানার প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন। এর আগে ধমকানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ সময় রুমিন ফারহানার সাথে ম্যাজিস্ট্রেটের বাকবিতণ্ডা হয়। গতকালকে হাসনাত আব্দুল্লাহর এই বক্তব্যের পর এটা নিয়ে চারদিকে আলোচনা শুরু হয়েছে যে হাসনাত আসলে কাকে বলছেন, কাকে তিনি এই ভণ্ড হিসেবে আখ্যায়িত করেছেন। এটা কি সার্জিস নাকি নাসিরউদ্দিন পাটোয়ারি, নাকি আসলে অন্য কোন দলের রাজনৈতিক নেতা থাকে? বিএনপিকে চিনতে ভুল করেছিল প্রফেসর ইউনূস, এখন মাসুল দিতে হচ্ছে। সবকিছু ফাঁস হয়ে যাচ্ছে। আসলে বিএনপি কি করে এসেছে? একটা ঘটনা ঘটলো, সেই ঘটনার পেছনে কি আছে কিংবা কেন এই ঘটনা ঘটলো সেটা একটা রহস্যের জাল তৈরি করতেই পারে। হ্যাঁ, বিশাল এক রহস্যের জাল তৈরি হয়েছে রুমিন ফারহানার ঘটনাটি। আজকে রুমিন ফারহানা বিপদের মুখে পড়ে গতকালকে রুমিন ফারহানা একজন ম্যাজিস্ট্রেটের সাথে বাকবিতণ্ড হয়েছিল এবং এই ঘটনাকে কেন্দ্র করে অনেকেই রুমিন ফারহানার বিরুদ্ধে গিয়েছে এবং সরাসরি অ্যাকশন নিচ্ছে। ডক্টর ইউনূস সহ সবাই এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছিলেন। এখন আজকে দেখতে পারি এই ঘটনাটি রাতে হয় রুমিন ফারহানার সাথে। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন। এই মুহূর্তে রুমিন ফারহানার অবস্থা এবং বাংলাদেশের অবস্থা কি, বাংলাদেশের রাজনীতি কিন্তু উত্তাল হয়ে যায় এই কয়েকটি ঘটনাতে। আসুন আমরা কথা বাড়াবো না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাব। এই মুহূর্তে রুমিন ফারহানার বাড়িতে কি হচ্ছে এবং দেশের অবস্থা কি সবকিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে। একদিকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে ম্যাজিস্ট্রেটকে ধমকালেন রুমিন ফারহানা, অন্যদিকে লালমনিরহাটের কালীগঞ্জে ইউএনওকে আপু বলা নিয়ে উত্তাল সামাজিক যোগাযোগ মাধ্যম। বলা হচ্ছে সরকারি চাকুরেরা জনগণের চাকর, কৃতজ্ঞ চিত্তে দেশের ও দশের সেবা করাই তাদের ডিউটি। এদিকে রুমিন ফারহানার কথা যদি বলি একটু, ভদ্রমহিলার সারাটা জীবন বিএনপির জন্য খেটেছেন সবার চোখের সামনে। কি সংসদে, কি টেলিভিশনে আওয়ামী লীগকে এক হাতে যেন সাইজ করেছেন, কিন্তু দিন শেষে যেখানে নিজেকে দেখতে চেয়েছিলেন দেখা যায়নি তাকে। নির্বাচন করছেন একা, সিস্টেমের গ্যারাকলে পড়ে আগের মতো সেই সুবিধাটা তিনি মাঠে আর পাবেন না এটা বলাই যায়। কিন্তু শনিবার মেজাজ যেন ধরে রাখতে পারলেন না তিনি। বৃদ্ধাঙ্গুলি দেখাতে হলো ম্যাজিস্ট্রেটকে। ম্যাজিস্ট্রেট নাকি তার নির্বাচনী প্রচারণায় বাধা দিয়েছেন এমন অভিযোগ তার। উপমহাদেশে সরকারি কর্মকর্তাদের কিভাবে দেখা হয় বা তাদের সাথে সাধারণ মানুষের মিথস্ক্রিয়া কেমন হওয়া উচিত তা নিয়ে বিতর্ক বহু পুরনো। পাবলিক সার্ভেন্ট শব্দটা শুনতে বেশ রোমান্টিক লাগে। সংবিধানও বলা আছে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ, সেই হিসেবে প্রজাতন্ত্রের কর্মচারীরা জনগণের সেবক। কিন্তু মাঠ পর্যায়ের বাস্তবতা আর সাংবিধানিক শব্দমালার মধ্যে যে যোজন যোজন দূরত্ব তা অস্বীকার করার কোনো উপায় নেই। রুমিন ফারহানার ঘটনাটি মুদ্রার উল্টোপিঠ। তিনি একজন অভিজ্ঞ রাজনীতিবিদ এবং ব্যারিস্টার। তিনি জানেন প্রশাসনিক প্রোটোকল কি, কিন্তু যখন তিনি ম্যাজিস্ট্রেটকে বৃদ্ধাঙ্গুলি দেখান তখন সেটি কেবল ব্যক্তিগত ক্ষোভ থাকে না, এটি হয়ে দাঁড়ায় পলিটিক্যাল পাওয়ার বনাম ব্যুরোক্রেটিক পাওয়ারের দ্বন্দ্ব। নির্বাচনী মাঠে একজন প্রার্থী যখন মনে করেন প্রশাসন নিরপেক্ষ নয়, তখন এই সম্মান বা প্রোটোকল ধসে পড়ে। রুমিন ফারহানার এই আচরণ ইঙ্গিত দেয় যে রাজনীতিবিদরা যখন ক্ষমতার বাইরে থাকেন তখন তারা আমলাতন্ত্রের সেই লৌহ কপাটের ভুক্তভোগী হন, যা সাধারণ মানুষ প্রতিদিন ফেস করে। তবে তার আচরণের ভঙ্গি নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। একজন আইন প্রণেতা বা হবু প্রণেতা হিসেবে আইন প্রয়োগকারীর প্রতি তার আচরণ কি পাবলিক পারসেপশনে নেতিবাচক প্রভাব ফেলে না? রুমিন ফারহানার বৃদ্ধাঙ্গুলি কিংবা ইউএনওর ধমক দুটোই আসলে আমাদের নরবরে সিভিক সেন্সের একটা প্রতিচ্ছবি। সব মিলিয়ে সব ঠিক হতে আমাদের একটু বোধহয় সময় লাগবেই। আওয়ামী লীগের সময় বিএনপির হয়ে যে কয়জন মানুষ কণ্ঠস্বর উচ্চ করেছিলেন কিংবা দীপ্ত কণ্ঠে কথা বলার চেষ্টা করেছিলেন, একেবারে মুষ্টিমেয় হাতে গোনা বাংলাদেশের যে 2-4 জন মানুষ, তার মধ্যে অন্যতম রুমিন ফারহানা। টেলিভিশন, অনলাইন, অফলাইন সব জায়গাতেই সরব ছিলেন তিনি। সেই রুমিন ফারহানাকে বিএনপি যখন এবার নির্বাচনে মনোনয়ন দেয়নি কিংবা জোটের কারণে দিতে পারেনি এবং সেই প্রেক্ষাপটে বেগম খালেদা জিয়ার মৃত্যুর দিনে রুমিন ফারহানাকে বহিষ্কার করার ঘটনা
ঘটিয়েছে তখন আমরা দেখছি রুমিন ফারহানা স্বতন্ত্র নির্বাচন করছেন এবং স্বতন্ত্র নির্বাচন করার মাধ্যমে একটা বার্তাও দিয়ে দিয়েছেন। মোটামুটি এই বার্তাটা এখন নিশ্চিত বার্তা যে ওই আসনে রুমিন ফারহানাই বিজয়ী হবেন। বিএনপির জোটের জমিয়তের যে প্রার্থী সেই প্রার্থী একেবারে পাত্তাই পাবেন না। সেরকম একটা মুহূর্তে গতকালকে রুমিন ফারহানাকে প্রচণ্ড উত্তেজিত মনে হয়েছে এবং রুমিন ফারহানা বিএনপির একটা গোপন তথ্য ফাঁস করে দেওয়ার চেষ্টা করেছেন। সেটা বিএনপির জন্য খুব একটা ভালো হলো না বোধহয়। রুমিন ফারহানা বিএনপির উপরে এখন বেজায় ত্যক্ত বিরক্ত। গতকালকে বিএনপির গোপন কথা, অর্থাৎ বিএনপি তার সঙ্গে যোগাযোগ করছে, নানা ধরনের অফার দিচ্ছে, এই ব্যাপারগুলো যেমন বলছেন তেমনি নির্বাচনের আচরণবিধির বিভিন্ন বিষয় দেখভাল করা নির্বাচনী কর্মকর্তা ও তার সামনে তার সাথে বেশ রূঢ় আচরণ করার ঘটনাও দেখেছি এবং তাকে বলতে শুনেছি যে আমি রুমিন ফারহানা, আমার কোনো দল লাগে না। হঠাৎ করে রুমিন ফারহানার মানে এতটা উত্তেজিত হয়ে যাওয়ার কারণটা কি, চলুন একটু জেনে দেখি। রুমিন ফারহানাকে নিয়ে যে ভিডিও ছড়িয়ে পড়লো, কি কি ঘটনা ঘটলো তার নির্বাচনী এলাকায়। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম বিএনপির সাবেক নেত্রী রুমিন ফারহানার কথা। এখন সাবেকই বলতে হবে কারণ বিএনপি তাকে বহিষ্কার করেছে এবং রুমিন ফারহানাকে বেগম খালেদা জিয়া মৃত্যুর দিনে বহিষ্কার করা হয়েছে। এটা নিয়ে তিনি খুব আক্ষেপ প্রকাশ করেছেন। তিনি বলেছিলেন যে বেগম খালেদা জিয়াই আমাকে দলে এনেছে, তিনি আমাকে দলে এনে তিনি আমাকে স্নেহ করতেন, ভালোবাসতেন এবং তার যেদিন মৃত্যু হলো আমারও দলে সেদিন মৃত্যু হলো। ব্যাপারটা কাকতালীয় কিন্তু ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট। এভাবেই তার বক্তব্য মতামত ব্যক্ত করেছিলেন গণমাধ্যমে। সেই রুমিন ফারহানা এবার বিএনপি গোমর ফাঁস করে দিচ্ছেন। তিনি অভিযোগ করছেন, যুগান্তরের শিরোনামটা দেখে নিন, সেখানে বলা হচ্ছে দল থেকে ফোন করে বলে মন্ত্রিত্ব দেব, আসন ছেড়ে দেন। এই কথা যখন যুগান্তর বলছে তখন আমরা দেখছি সময় টেলিভিশন ভিন্নভাবে ব্যাপারটাকে উপস্থাপন করছে। সময় টেলিভিশনের ফটোকার্ডটা দেখলে বুঝতে পারবেন, সেখানে বলা হচ্ছে বহিষ্কার করে এখন বলে মন্ত্রিত্ব দেব, আসনটা ছেড়ে দেন। তার মানে হচ্ছে যে গতকালকে রুমিন ফারহানা অনেক বেশি ক্ষেপে গিয়েছিলেন। তিনি তার নির্বাচনী এলাকায় নির্বাচনী প্রচার কাজ চলাকালীন এই মন্তব্যগুলো করেছেন এবং বিএনপি থেকে তাকে মন্ত্রিত্ব দেওয়ার অফার করা হয়েছে এই ব্যাপারটা বলেছেন। এটা বিএনপির জন্য খুবই বিব্রতকর একটা ব্যাপার, কিন্তু এই ব্যাপারটা মিথ্যা হওয়ার কথা নয়। কারণ রুমিন ফারহানা যে আসনে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে নির্বাচন করছেন, ওখানে জমিয়তের দ্বিতীয় নেতাকে যে মনোনয়ন দেওয়া হয়েছে জমিয়তে ইসলামের, তার রুমিন ফারহানার সঙ্গে জিতে আসা কোনোভাবেই সম্ভব নয়। ওখানকার মানুষদের বিভিন্ন ধরনের বিভিন্ন খবর যেগুলো গণমাধ্যমে আসে এবং বিভিন্নভাবে যেগুলো জানা যায় তাতে নিশ্চিত যে রুমিন ফারহানা স্বতন্ত্র এমপি হয়ে চলে আসবেন। সেই ক্ষেত্রে এমপি হওয়ার পরে তার বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হবে কিনা সেটা একটা বড় বিষয়। বিদ্রোহী হিসেবে এমপি হয়ে আসলে তার যে মন্ত্রিত্ব পাওয়া হবে না এটা নিশ্চিত। তবে এখন তিনি বলছেন তাকে মন্ত্রিত্বের অফার দেওয়া হচ্ছে এবং সেই আসনটা ছেড়ে দেওয়ার, অর্থাৎ মনোনয়নপত্র উইথড্র করার কথা বলছে। কিন্তু তিনি বলছেন যে আমার জীবন থাকতে আমি ব্রাহ্মণবাড়িয়ার মানুষকে ছেড়ে যাব না। তিনি গতকালকে আরেকটা খবর দেখে নিন, সেটা হচ্ছে যুগান্তরই আরেকটা শিরোনাম করেছে। তিনি নির্বাচনের দায়িত্ব, আইন শৃঙ্খলার দায়িত্ব পালন করা একজন প্রশাসনের কর্মকর্তার সঙ্গে বেশ আঙুল তুলে তুলে কথা বলেছেন। যুগান্তর বলছে আমি রুমিন ফারহানা, কোনো দল লাগে না। এই কথা যখন বলছেন তখন সেই ছড়িয়ে পড়া ভিডিওতে কি ছিল, চলুন একটু ভিডিওটা আমরা দেখে আসি। This is the last time I will not listen to this. সব জায়গায় হচ্ছে। আপনি পারলে থামাই দেন। আজকে আমি ভদ্রতা করে থামাই দেন। কিছু করতে পারেন না। এইরকম দেখায় আপনাদের। খোঁজ নেন, প্রশাসনের বসে আছেন, খোঁজ নেন। আমার এই যে কথাগুলো মানে আমি যদি আরো স্পষ্ট করে বলি তাহলে মানে মত বিনিময় সভায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতি দেখে তিনি ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তিনি একটা মত বিনিময় করছিলেন, অর্থাৎ মত বিনিময় সভা। মানে গতকালকে হাসনাত আব্দুল্লাহর এই বক্তব্যের পর এটা নিয়ে চারদিকেই আলোচনা শুরু হয়েছে যে হাসনাত আসলে কাকে বলছেন, কাকে তিনি এই ভণ্ড হিসেবে আখ্যায়িত করেছেন। এটা কি সার্জিস নাকি নাসিরউদ্দিন পাটোয়ারি নাকি আসলে অন্য কোন দলের রাজনৈতিক নেতাকে? যদি অন্য কোন দলের রাজনৈতিক নেতাকে বলেন, হাসনাতের একটু ভাবা উচিত ছিল আসমানে স্যাপ মারলে মানে থুথু মারলে সেটা নিজের গায়ে আসে। কারণ এনসিপির মধ্যেও তো আমরা এই ধরনের লেবাস দেখতে পারি যেটা হাসনাত আব্দুল্লাহ মনে করেন যে এটা ভণ্ডামি। তো ভণ্ডামিটা কি? এই মুহূর্তে এনসিপি জামায়াত ইসলামের একটা জোট আর বিপরীতে বিএনপি। তো বাংলাদেশের নির্বাচনের কিছু জিনিস আছে কি, নির্বাচন আসলে ওয়াদার ফুলঝুরি চলে, নির্বাচন আসলে
কোলাকুলি মুসাফার একটা কি বলা হয় যে হুলুস্থুল কাণ্ড চলে, এর বাহিরে আরেকটা আসে, সেটা হচ্ছে পাঞ্জাবি পড়া। একজন রাজনৈতিক নেতা তিনি পাঞ্জাবি পড়বেন। আবার ধর্মীয় পয়েন্ট অফ মানে ভিউতে অনেকে আবার একটু টুপিও লাগায়, যেন দেখতে একটু অন্যরকম লাগে, একটু সুফি সুফি ভাব লাগে, জনগণ যেন মনে করে আহারে অমুক ভাইয়ের চরিত্র ফুলের চেয়েও পবিত্র। তবে হাসনাত আব্দুল্লাহ মনে করছেন এরা আসলে সবাই ভণ্ড। তা আমরা দেখছি ইদানিং সময়কালে সার্জিস আলম টুপি পরা শুরু করছেন, তিনিও কি ভণ্ডামের উদ্দেশ্যে পড়ছেন নাকি হজ করে আসার পরে? নাসিরুদ্দিন পাটোয়ারি আগাগোড়া সবসময় চুলটুল শাকপাট লয়ে হাঁটতো, এখন দেখেছি নিয়মিত পাঞ্জাবি টুপি পরছেন। নির্বাচনে ভোট পাওয়ার ধান্দামি ভণ্ডামি নাকি আসলে ভেতর থেকে হেদায়েত হয়ে গেছেন? তারা দুজন যদি হেদায়েত হন তাহলে বাকিরাও নিশ্চয়ই হেদায়েত হয়েছেন। কথা বলছি হাসনাত আব্দুল্লাহর একটা বক্তব্যকে ঘিরে এই মুহূর্তে সমালোচনা চলছে। তিনি বলছেন যে নির্বাচনের আগে ইস্ত্রি করা পাঞ্জাবি লম্বা টুপি ইরি খেতে নেমে যাওয়ার হিপ্রোকেসি মানুষ এখন বোঝে। আমির হামজারে দেখছি, আর ওই যে কি বলা হয় যে একটা আছে না মালয়েশিয়ার কি জানি জামাত ইসলামের প্রার্থী ফয়জুল হক খ্যাতের মধ্যে নেমে যায় দৌড়ে গিয়া, ওয়াও। তবে হাসনাত আব্দুল্লাহ মনে হয় না তার জোটের লোকদেরকে এরকম কথা বলছেন। নির্বাচন কমিশনে গতকালকে আপিল চলছিল। বিএনপি নেতা আব্দুল আওয়াল মিন্টু এবং হাসনাত আব্দুল্লাহর মধ্যে একটু বাকবিতণ্ডা হয়েছে। তো মিন্টু সাহেব তিনি অশোভন আচরণ করেছেন এবং কমিশন কর্তৃক বিষয়টি এড়িয়ে গিয়েছে, আর এতেই খেপেছে হাসনাত আব্দুল্লাহ। হাসনাত বলছে একাডেমিক পরিবেশে যখন আইনজীবীরা দ্বৈত নাগরিকত্ব নিয়ে যুক্তিতর্ক করছিলেন তখন আব্দুল আওয়াল মিন্টু হঠাৎ মুসার দিকে তেরে যান এবং ব্লাড ইজ সিভিলিয়ান, ব্লাড ইজ সিটিজেন বলে গালিগালাজ তিনি করেন। এমনকি পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে তার ছেলে তাবিদ আওয়াল তাকে কমিশন কক্ষ থেকে বাইরে নিয়ে যেতে বাধ্য হন। আব্দুল আওয়াল মিন্টুর সমালোচনা করে হাসনাত বলছেন যারা এলিটিজম অর্থাৎ বড়লোকিপানা দেখাতে আসে তারা যেন রাজনৈতিক এলিসিটিজম ঘরেই রেখে আসে। আপনি কাউকে ব্লাডি সিটিজেন বলবেন আবার তাদের কাছেই ভোট চাইবেন, সেটা হবে না। হাসনাতের অভিযোগ আব্দুল আওয়াল মিন্টু সাহেব তিনি আসলে বিদেশে অর্থ পাচারকারী এলিট শ্রেণীর একটি অংশ যারা ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে আতাত করে নিজেদের ব্যবসায়িক স্বার্থ রক্ষা করেছে। রক্তের উপরে দাঁড়িয়ে যারা ব্যবসা করেন, সেফ এক্সিট নেন, তাদের আমরা 24 পরবর্তী বাংলাদেশে দেখতে চাই না। কেন দেখতে চাও না হাসনাত? এইটা তো আরেকটা ফ্যাসিস্ট টাইপ মানে সেন্টেন্স হয়ে যায়। কারণ কি তোমার যখন ভালো লাগে না কারো বক্তব্য, আমি কিন্তু হাসনাতের খুবই সাপোর্টার, তাই না? আপনারা যারা আমার নিউজ দেখেন, কিন্তু এই ধরনের বক্তব্য হাসনাতের জন্য ঝামেলাযুক্ত। কেন? আমার মতের বিরুদ্ধে গেলে ভাই তার পক্ষে সরকার কাজ করে, আমার পক্ষে আসলে সরকার নিরপেক্ষ নাকি? একটি শ্রেণীকে সাপোর্ট দিচ্ছে যখন আমার বিপরীতে যায়, যখন আমার বিপরীত মতের মানুষ হবে তাকে দেশে থাকতে দিবে না, 24 পরবর্তী বাংলাদেশে দেখতে চাই না। তো কোনো সময় 24-এর জায়গায় 48 পরবর্তী হইতে পারে, 37 পরবর্তী হইতে পারে, 30 পরবর্তী হইতে পারে। তখন তো তোমাদের সবাইরও মানুষ দেশ থেকে বের করে দিবে বা তোমরা পালাই যাবা। কেন? কারণ তোমরা তো আজকে এগুলোই তৈরি করতেছো। মতের বিরোধ হইতে পারে, রাজনীতি মানে ক্ষমতা। ভাই তুমি ক্ষমতায় কেন যাবে? জনসেবা এখন পর্যন্ত আমি একটু আশা রাখি তাসলিম যারা এবং তোমার প্রতি, তোমার এই এনসিপি টিমের বাকি কারোর প্রতি আমরা ক্ষমতা জনসেবা এগুলো দেখি না, বা আইডিয়া মানুষ প্রকাশ্যে বলে না ভয়ে, কিন্তু এগুলোই তো বাস্তবতা, তাই না? রাজনৈতিক নেতারা রাজনীতি করবে, ক্ষমতার জন্য মারামারি করবে, কামড়াকামড়ি করবে, কিন্তু পাঞ্জাবি টুপি তারপর হচ্ছে যে এই লম্বা লম্বা ড্রেস রেখা ভণ্ডামি, এখন এই কথাগুলো আসলে কারো বোঝানো হয়েছে, হাসনাতের আসলে ভালো জানে। আমি মনে করি একটা ক্লিয়ার ব্যাখ্যা দেখ, নয়তো কেউ কেউ ভাবছেন সার্জিস এবং নাসিরুদ্দিন পাটোয়ারিকে মুখোশ করে দিচ্ছে, কেউ ভাবতেছেন বিএনপিতে অনেক নেতা আছেন। তারেক জিয়ার নির্দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল, যাদের লজ্জা শরম বলতে কিছু নেই, একটা নির্লজ্জ হারু পার্টি, মুখ দেখায় কোন লজ্জা এরা? 5 আগস্টের পর এরকম পরাজয়, এরা রাস্তায় বের হয় কি জন্য? আমি ছাত্র দলের নেতা হলে তো রাস্তায় বের হতাম না লজ্জায়। দর্শক, এই ছাত্র দল নির্বাচন কমিশন ঘেরাও করেছে। দেখেন, এটা স্পষ্ট যে যখন নির্বাচনী প্রক্রিয়া চলছে, পুরো প্রশাসন কার্যত বিএনপির পক্ষে, তখন তারপরও নির্বাচনে বিএনপি তাদের সম্ভাব্য পরাজয় দেখে, ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রদল তাদের নিশ্চিত পরাজয় দেখে, ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের নির্দেশে পরিস্থিতি ঘোলাটে করতে অথবা প্রয়োজনে নির্বাচন বানচাল করতে ছাত্রদল মাঠে নেমেছে। কিন্তু ছাত্রদল এমন ধৈর্য সংগঠন, এরা কিচ্ছু পারে না। না পারে পরীক্ষা পাশ করতে, না পারে ছাত্র সংগঠন নির্বাচনে জিততে, না পারে একটা কর্মসূচি বাস্তবায়ন করতে। এরা নির্বাচন কমিশন ঘেরাও করতে গেছে, শিবির চাইলে 5 মিনিটে তাদের ওখান থেকে বের করে দিতে পারে, তাতে শিবির ওখানে যাওয়া লাগবে না। ছাত্র দলের 2 গ্রুপের মধ্যে ঝামেলা বাঁধিয়ে মারামারি করে ওরা নিজেরা এখান থেকে চলে যাবে, ওরা কিচ্ছু পারে না। ছাত্র দলের চাইতে অপদার্থ স্টুপিড কোন সংগঠন বর্তমান পৃথিবীতে আছে কিনা সন্দেহ। এরা যে কতটা অযোগ্য, যা করতে যায় লেজে গোবরে মাখিয়ে ফেলে, কোনো কিছু সুন্দরভাবে একটা কোহেরেন্সির সাথে করতে পারে না, সবকিছু মাখিয়ে ফেলে। তো দর্শক, এলোমেলো করে ফেলে।
এদেরকে তারেক রহমান বলেন নারী নির্যাতনের বিরুদ্ধে তোমরা দাঁড়াও। আপনারা দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, বিশেষ করে এখানে রুমিন ফারহানার বিষয় নিয়ে কথা হয় এবং রুমিন ফারহানার সাথে ঘটে যাওয়া ঘটনা বা সে যে একজন ম্যাজিস্ট্রেটের সাথে একটা বাক বিতণ্ড করেছিল এইটা নিয়ে এই সবাই আলোচনা সমালোচনা করতেছে। দর্শক শ্রোতা, এই বিষয়গুলো নিয়ে এবং রুমিন ফারহানার বিষয়ে আপনার মন্তব্য কি এবং দেশের রাজনীতিগুলো নিয়ে আপনার মন্তব্য কি? আপনাদের মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলের দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।